everybody, welcome to the 22nd episode of Mita's Wellbeing. আমি আছি দেবস্মিতা নাগ, কাউন্সেলিং সাইকোলজিস্ট অ্যান্ড গ্রাফোলজিস্ট। আজকে আরেকটা নতুন এপিসোড নিয়ে আপনাদের কাছে চলে এসেছি, সেটা হচ্ছে প্যারাসাইকোলজি। কিন্তু টপিকে যাওয়ার আগে প্রথমে ধন্যবাদ জানাবো সাবস্ক্রাইবার্সদের এবং ভিউয়ার্সদের, যারা মিতাস ওয়েলবিং এর পাশে আছেন এবং মিতাস ওয়েলবিংকে সাপোর্ট করে চলেছেন। থ্যাংক ইউ সো মাচ। আর একটা কথাও বলবো যে লাস্ট যে এপিসোডটা আমি গ্রাফোলজির ওপরে করেছিলাম, যে কিভাবে বেশ কিছু নেগেটিভ পার্সোনালিটি ট্রেটস হাতের লেখা দেখে বোঝা যায়, সেটার ক্ষেত্রে অনেকেই জিজ্ঞেস করেছেন যে বাংলায় যদি কেউ লেখে, যদি হ্যান্ডরাইটিংটা বেঙ্গলিতে হয়, তাহলে সেক্ষেত্রেও কিভাবে নেগেটিভ এই ট্রেটসগুলোকে, পার্সোনালিটি ট্রেটসগুলোকে বোঝা যাবে। তো তার উত্তরে বলি যে অবশ্যই বাংলাতে লিখলেও কিন্তু সেক্ষেত্রেও নেগেটিভ পার্সোনালিটি ট্রেটস বোঝা যায়, এবং সেটা কি ধরনের হাতের লেখা লিখলে বোঝা যায় সেটা আমার যে নেক্সট গ্রাফোলজির ওপরে এপিসোডটা আমি করব, তাতে আমি ইংলিশ এবং বাংলা দুটোই কিন্তু বলে দেব। এবার সরাসরি টপিকে চলে আসছি। প্যারাসাইকোলজি এই জিনিসটার আমাদের সবারই এই বিষয়ে একটা ইন্টারেস্ট আছে। তো প্রথমে বলি যে এই জিনিসটা নিয়ে প্রথম স্টাডি করা হয় দ্য সোসাইটি ফর সাইকিয়াট্রিক রিসার্চ লন্ডনে ইন দ্য ইয়ার অফ 1882-তে। এই ইনস্টিটিউটটি প্রথম প্যারাসাইকোলজি নিয়ে স্টাডি করে, আর এরপরে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতেও কিন্তু প্রচুর কাজ হয় এই প্যারাসাইকোলজি বিষয়টি নিয়ে। এছাড়া এক্সট্রা সেন্সরি পারসেপশনের ওপরেও কিন্তু জে.বি. রায়ান, একজন বিখ্যাত সাইকোলজিস্ট, যিনি একটি বই লেখেন নিউ ফ্রন্টিয়ার অফ দি মাইন্ড বলে, যেখানে উনি বেশ কিছু বছর ধরে যে এক্সট্রা সেন্সরি পারসেপশন, প্যারাসাইকোলজি এগুলো নিয়ে যে স্টাডি করেছেন এবং তার যে রিসার্চ ফাইন্ডিংস উনি পেয়েছিলেন, সেইগুলো কিন্তু এই বইতে উনি নথিভুক্ত করেন। সেই বইটি বেশ চাঞ্চল্য সৃষ্টি করে তখনকার দিনে, কারণ বেশ কিছু অজানা তথ্য মানুষের সামনে উনি তুলে ধরেন এই বইটির মাধ্যমে। প্যারাসাইকোলজি জেনারেলি টেলিপ্যাথি, ক্লেয়ারভয়েন্স, মিডিয়াম, পজেশন এই জিনিসগুলোকে নিয়ে কিন্তু ডিল করে। তো টেলিপ্যাথি, যেটা আমরা সবাই জানি, যে যখন উইদাউট এনি ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন, মানে আপনার সাথে আমি কথা বলছি না, কিন্তু আপনি কি ভাবছেন সেটা আমিও সেটা অ্যাট দ্য সেম টাইম আমিও সেই জিনিসটার কথাই ভাবছি। সুতরাং আমাদের কমিউনিকেশনটা থ্রু থট প্রসেস হচ্ছে, নট থ্রু ল্যাঙ্গুয়েজ। তো সেটাকে আমরা টেলিপ্যাথি বলি। আর ক্লেয়ারভয়েন্স হচ্ছে যখন আমরা ফিউচারে অনেক কিছু ইনসিডেন্ট প্রেডিক্ট করতে পারি আগে থেকে, সেই জিনিসটা হচ্ছে ক্লেয়ারভয়েন্সের ক্ষেত্রে হয়। আর আরেকটা বিষয় হচ্ছে পজেশন, যেটা আমরা প্রচুর হরর মুভিজ দেখেছি, স্পেশালি হলিউড। অনেক হরর মুভিজ, ফেমাস হরর মুভিজ আছে পজেশনের ওপরে, যেখানে দেখানো হয় যে একটা ইভিল স্পিরিট পজেস করেছে একজন ইন্ডিভিজুয়ালকে, এবং সেই ইন্ডিভিজুয়ালের পার্সোনালিটিটা পুরোপুরি ডমিনেটেড হচ্ছে সেই অপর একটি স্পিরিটের দ্বারা। তো এই পজেশন বিষয়টাও আমাদের কাছে বেশ কমন। তো এখানে বলি যে এই যে ভূতের প্রতি একটা, ভূত বা ঘোস্ট আপনার যাই বলুন, হরর, এই জিনিসটার প্রতি কেন আমাদের এত ভয়? এই যে ফিয়ার অফ ঘোস্ট, এই বিষয়টা এই জন্য, তার একটা রিজন হচ্ছে যে ছোটবেলা থেকে কিন্তু আমরা প্রচুর এরকম ফেয়ারি টেলস শুনি যেখানে এরকম ঘোস্টের প্রেজেন্স রয়েছে, এবং সেখানে একটা ইভিল স্পিরিট কিভাবে, এই যে আমরা ছোটবেলা থেকে রাজপুত্র রাজকন্যার গল্প শুনি, সেখানে প্রচুর দৈত্য, দানব, রাক্ষস, খোক্ষস, এই জিনিসগুলো কিন্তু খুব গল্পের ছলেই আমাদেরকে বলা হয়। এবং অনেক সময় আমাদের ছোটদেরকে ভয় দেখানো হয় যে তুমি যদি খাবার না খাও তাহলে কিন্তু এক্ষুনি একটি রাক্ষস চলে আসবে। বা আমাদের অনেক সময় বাচ্চাদেরকে অন্ধকারের ভয় দেখানো হয় যে অন্ধকারে যেও না, ওখানে কিন্তু ভূত লুকিয়ে রয়েছে। এই যে অন্ধকারের সাথে ভূতটাকে অ্যাসোসিয়েট করা, তো এই ছোটবেলা থেকে এই যে আমরা গল্পগুলো শুনে বড় হই, সেখানে কিন্তু এই ভূতের প্রতি ভয় বা ইভিল স্পিরিট আমার ক্ষতি করতে পারে এটার প্রতি ভয়, এই জিনিসগুলো কিন্তু শিশুর মনে আস্তে আস্তে ঢুকে যায়। এবার যখন আমরা বড় হই আস্তে আস্তে, সেগুলো তো একটা ব্যাক অফ দ্য মাইন্ডে থাকে। এছাড়াও কিন্তু ফিয়ার ফর আননোন, যেই জিনিসটাকে আমরা জানি না, সেই জিনিসটার প্রতি ভয়, এবং একটা সেম টাইম সেই জিনিসটার প্রতি আকর্ষণও বোধ করি। মানে যেরকম একটা ভূত বিষয়টা বা একটা ঘোস্ট স্টোরি যেরকম একটা খুব থ্রিলিং একটা ফিলিং আমাদের মধ্যে নিয়ে আসে, মানে একটা অ্যাডভেঞ্চার, একটা থ্রিলিং ফিল অফ থ্রিল নিয়ে আসে, ঠিক সেরকমই কিন্তু অ্যাট দ্য সেম টাইম সেটা একটা ফিয়ার প্রভোক করে আমাদের মাইন্ডে।
তো এই ফিয়ার আর থ্রিল এই দুটোই কিন্তু এমন একটা জিনিস যেটা আমাদের যা কিছু অজানা সেই জিনিসটার প্রতি হয়। যেহেতু আমরা ঘোস্টকে চোখের সামনে দেখছি না, ভূত চোখের সামনে আমাদের ঘুরে বেড়ায় না, সুতরাং সেটার প্রতি আমাদের জানার ইচ্ছাটাও যেরকম আছে, এবং যেহেতু যেটা আমরা অজানা, সেই ওয়ার্ল্ডটাকে আমরা জানি না, তাদের দুনিয়াটাকে আমরা চিনি না, তাই সেই জিনিসটার প্রতি ভয়ও আমাদের অ্যাট দ্য সেম টাইম কাজ করে। ফিয়ার অফ ঘোস্টের আরেকটা রিজন হচ্ছে যে ঘোস্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডেথ। যেহেতু মানুষ মারা যাওয়ার পরে আমরা ধরে নিচ্ছি যে সেই ইভিল স্পিরিটে ট্রান্সফর্মড হচ্ছে, সিন্স ডেথ ইজ সিম্বলাইজড থ্রু ঘোস্ট, তাই যখন আমরা ঘোস্টের বিষয়ে ভয় পাচ্ছি তখন কিন্তু সামহাউ ইটস অলসো ইন দ্য আনকনশিয়াস মাইন্ড, ইটস দ্য ফিয়ার অফ ডেথ, ফিয়ার অফ আননোন। আর একটা ক্ষেত্রেও কিন্তু ঘোস্টের প্রতি ভয় ডেভেলপ করে যখন ব্যাক অফ দ্য মাইন্ডে আমাদের প্রচণ্ড অ্যাংজাইটি থাকে, ইনসিকিউরিটি থাকে এই বিষয়ে যে সাম কনস্পিরেসি ইজ গোয়িং অন অ্যাবাউট হুইচ আই এম নট অ্যাওয়্যার। আমি জানি না, কিন্তু আমার পেছনে নিশ্চয়ই বেশ কিছু মানুষজন, সেটা আমার পরিবারের কেউ হতে পারে, সেটা আমার চেনা জানা বন্ধু বান্ধব হতে পারে, সেটা আমার অফিসের কেউ হতে পারে, এরকম একটা কনস্পিরেসি কিছু করছে যেটা আমি সেই বিষয়টা সম্বন্ধে আনঅ্যাওয়্যার, এবং সেইখান থেকে যে একটা ইনসিকিউরিটি, অ্যাংজাইটি ক্রিয়েট হয় আমাদের আনকনশিয়াস মাইন্ডে, সেখান থেকেও কিন্তু এই ফিয়ার অফ ঘোস্টটা চলে আসে। বা অনেকে ভূতের স্বপ্ন দেখেন খুব ফ্রিকুয়েন্টলি, এইটাও কিন্তু একটা রিজন সেটার জন্য। এবার আসে একটা খুব ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে যে আমরা অনেক সময়তেই অনেক মানুষকে আমাদের চারপাশে বা আমরা নিউজ পেপারে পড়ে থাকি যে কিছু মানুষ এমনভাবে বিহেভ করছেন, এমনভাবে ব্যবহার করছেন যে যেটা বেশ অ্যাবনর্মাল ইন দ্য সেন্স নট ম্যাডনেস, বাট হয়তো অন্যরকম ভয়েস করে কথা বলছেন, বা তার আচার আচরণ রাতারাতি চেঞ্জ হয়ে গেছে, এবং সেটা কোনোভাবেই খুব একটা নর্মাল বিষয় নয়, সেটা সামহাও একটা ভয় উদ্রেক করছে সেই ধরনের বিহেভিয়ার। এবার বলি যে এ ধরনের যখন কেসেস হয় তখন বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখা গেছে যে আইদার দ্য পার্সন ইজ সাফারিং ফ্রম মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার, or the person is suffering from dissociative identity disorder, or the person is suffering from conversion disorder. এবার একটু আসি যে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার বা ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার, এটা কেন এই ধরনের ভূতের যে ভূত পজেস করেছে, ঘোস্ট পজেস করেছে, দ্য পার্সন ইজ পজেসড বাই ইভিল স্পিরিট, এটার সাথে কেন খুব রিলেটেড। সো when we are saying যে an evil spirit has possessed this person, তার মানে সেই পার্সনটার বিহেভিয়ার পুরোপুরি ডমিনেটেড বাই দ্যাট স্পিরিট, রাইট? এই ক্ষেত্রে কিন্তু যখন আমরা মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্যারেক্টারিস্টিক্স দেখব বা ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডারের ক্যারেক্টারিস্টিক্স দেখব, এক্ষেত্রেও কিন্তু আমরা দেখি যে অনেকগুলো পার্সোনালিটি কিন্তু সেই মানুষটার মধ্যে চলে এসছে, এবং একটা পার্সোনালিটি ইজ নট অ্যাওয়্যার অফ দি আদার পার্সোনালিটি। একটা থেকে বেশি পার্সোনালিটি যখনই সেই মানুষটির মধ্যে চলে আসবে, এবং এক একটা পার্সোনালিটি এক এক রকমভাবে বিহেভ করছে, এক এক রকমভাবে কথাবার্তা বলছে, এবং তাদের লাইকিং, ডিসলাইকিং, ওয়াকিং প্যাটার্ন, বিহেভিয়ারাল প্যাটার্ন কমপ্লিটলি ডিফারেন্ট। তো এটা দুটো পার্সোনালিটিও হতে পারে, আবার একাধিক মানে মাল্টিপল হতে পারে, দুটোর বেশিও কিন্তু অনেক কেসেস আমরা দেখেছি যেখানে দুটোর বেশি পার্সোনালিটি কিন্তু একটা মানুষের মধ্যে আছে। আমি একটা কেসের কথা বলবো এই রেফারেন্সে, যেটা আমি ব্যক্তিগতভাবে দেখেছি। সেটা হচ্ছে যে মেয়েটি একটি স্কুলের স্টুডেন্ট, এবং সেই মেয়েটির মধ্যে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার্স দেখা যায়, এবং দেখা যায় যে সাডেনলি সে একটা অথরের রোল প্লে করছে। মানে এক তো সেই মেয়েটি যা তার ক্যারেক্টারিস্টিক্স, যা তার নেচার, সে তো সেরকমভাবে বিহেভ করছে, আর হঠাৎ সে জোন আউট করে যাচ্ছে, অর্থাৎ সে একটু সেন্সলেস মতো হয়ে যাচ্ছে, এবং যখন সে আবার উঠছে তখন কিন্তু সেক্ষেত্রে সে কমপ্লিটলি ভুলে যাচ্ছে যে সে কোথায় আছে, সে কে, মানে তার অরিজিনাল আইডেন্টিটি কি, এবং সে কমপ্লিটলি অন্য একটা ক্যারেক্টার, যেরকম সেই মেয়েটি একটি অথর, একজন ইংলিশ অথরের ক্যারেক্টার প্লে করছিল। তো এই কেসটি আমি দেখেছি বলে আপনাদেরকে বলতে পারছি যে ওর সেই মেয়েটির বিহেভিয়ারাল প্যাটার্ন, তার কথা বলার ডায়ালেক্টস, ওয়ে অফ সিটিং, সমস্ত কিছু কিন্তু সেই পার্টিকুলার অথরিটির মতো হয়ে গেছিল, এবং এরকম ভাবার কোনো কারণ নেই যে সেই অথরিটি ইজ নো মোর, বা ওরকম একজন ডেড অথরের কিছু করছে, ওরকম না। অথর ইজ ভেরি মাচ প্রেজেন্ট,
মানে উনি লিভিং একজন পার্সন, কিন্তু ওর মধ্যে কিন্তু সমস্ত কিছু নেচার ট্রেটস ক্যারেক্টারিস্টিক্স ওটার চলে এসেছিল। তো এই জিনিসটাকে সাধারণতভাবে হঠাৎ দেখলে অন্যরকম কিছু মনে হবে, বা পজেশন টাইপের কিছু লাগবে, বা ম্যাজিক্যাল কিছু লাগবে, বা সুপার ন্যাচারাল ওয়েতে আমরা এক্সপ্লেনেশন দিতে পারি, কিন্তু সেরকম কিছু নয়। এক্ষেত্রে কিন্তু কমপ্লিটলি মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার হয়েছিল, বা ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডারের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স হয়, যেখানে সেই ইন্ডিভিজুয়াল তার নিজের পার্সোনালিটি থেকে একদম অন্যরকম কিছু পার্সোনালিটি, সে ধরনের কথাবার্তা, সে ধরনের চালচলন, সমস্ত কিছু সে নিজের মধ্যে নিয়ে আসে, এবং ডেফিনেটলি সেটা দেখলে বাইরে থেকে বেশ অন্যরকম একটা কিছু লাগে বা ভয়ের উদ্রেক করে। আর এক্ষেত্রে আর একটা কথা বলবো যে এই যে পুরো যখন সে অন্য পার্সোনালিটিতে থাকে, সে আগের তার যে অরিজিনাল পার্সোনালিটি সেটার কথা যে সে পুরোপুরিভাবে ভুলে যাচ্ছে, এই জিনিসটা কিন্তু হয় বিকজ ওটাকে আমরা অ্যামনেশিয়া বলি। এই অ্যামনেশিয়াটা হয় ইন দ্য ট্রানজিশন পিরিয়ড ফ্রম চেঞ্জিং ওয়ান পার্সোনালিটি ফ্রম দ্য রিয়েল পার্সোনালিটি টু দ্য আদার পার্সোনালিটি, যেটা সেই মানুষটি ইমবাইব করেছেন নিজের মধ্যে। এই যে ট্রানজিশন পিরিয়ডে কিন্তু একটা অ্যামনেশিয়া হয়, যেখানে সে তার কমপ্লিট নিজস্ব যে আইডেন্টিটি, নিজস্ব ডিটেলস, সে যেরকমভাবে কথা বলে, হাঁটাচলা করে, তার নিজের সম্বন্ধে তার নিজের যা ইনফরমেশনস রেকর্ডেড আছে ব্রেনে, সেটা কিন্তু এই অ্যামনেশিয়া স্টেজে সে মানে সম্পূর্ণভাবে ভুলে যায়, এবং সে একটা অন্য পার্সোনালিটির মধ্যে চলে যায়। সুতরাং এটা কিন্তু একটা এক্সপ্লেনেশন যে আমরা পজেশনকে কিভাবে এক্সপ্লেন করতে পারি সাইকোলজিক্যালি থ্রু মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার অর ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার। আর একটা হয় কনভার্সন ডিসঅর্ডার, যেখানে সেই পার্সনটি কিন্তু প্রচণ্ডভাবে প্যানিক অ্যাটাকসের তার মধ্যে আসে, প্রচণ্ড অ্যাগ্রেসিভলি বিহেভ করে, চোখ মুখ লাল হয়ে যায়, এবং তার মধ্যে একটা অ্যাটাকিং নেচার চলে আসে, যা কিছু সামনে পাচ্ছে সেই জিনিসটাকে সেটার উপরে রাগ দেখাচ্ছে, সেটার উপরে তার আক্রোশ, এই বিষয়গুলো কিন্তু চেঁচামেচি, স্ক্রিমিং, এইটা কিন্তু কনভার্সন ডিসঅর্ডারের ক্ষেত্রেও চলে আসে। তো এই তিনটে ডিসঅর্ডার মূলত মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার, ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার আর কনভার্সন ডিসঅর্ডার, এই তিনটে ডিসঅর্ডার কিন্তু মূলত পজিশনটাকে এক্সপ্লেন করে সাইকোলজিক্যালি। আর একটা জিনিস বলবো, এই যে আমরা প্ল্যানচেট এই বিষয়টা আমরা করি, যে যখন বেশ কিছু মানুষ একসাথে বসে একজন মৃত আত্মাকে ডাকছে, স্মরণ করছে, এবং বলা হয় যে একজন মিডিয়াম থাকে, এবং সেই মিডিয়ামের মধ্যে কিন্তু সেই আত্মাটি প্রবেশ করছে, এবং সেই মিডিয়ামটি লিখছে, তাকে যা কোয়েশ্চেন্স করা হচ্ছে সেটার আনসার্স কিন্তু সে লিখিতভাবে দিচ্ছে। এখানে বলি যে প্রথমত মিডিয়ামের পক্ষে সেগুলো করা এই জন্যই পসিবল হচ্ছে, তার সাইকোলজিক্যাল এক্সপ্লেনেশন হচ্ছে যে মিডিয়াম এই জন্যই এই জিনিসগুলো করতে পারছে বিকজ তার মাইন্ডে এই মৃত ব্যক্তিটার বিষয়ে কিছু ইনফরমেশনস রেকর্ডেড আছে। তার প্রিয় রং কি, সে কি খেতে ভালোবাসে, বা সে কীরকমভাবে কথা বলে, বা কোথায় ঘুরতে গিয়ে কি বিশেষ ইনসিডেন্ট হয়েছিল, মানে লাইফের কিছু বিশেষ ইনসিডেন্টস যেগুলো এই মিডিয়ামের কিন্তু জানা রয়েছে। তার মানেটা এই নয় যে মিডিয়াম ইচ্ছাকৃত সেরকমভাবে অ্যাক্টিং করছে, ইটস নট লাইক দ্যাট। বিষয়টা এরকম যে আনকনসিয়াস মাইন্ড আমাদের এতটাই স্ট্রং হয় যে যখন এই সমস্ত মানুষগুলি একসাথে বসে জিনিসটা করছে, তারা এই জন্যই করছে কারণ তারা এই প্রসেসটাকে বিলিভ করে। উইদাউট ফেথ এই জিনিসটা কখনোই সম্ভব হবে না। যখন তারা একটা ওইরকম অন্ধকার ঘরে ক্যান্ডেলস জেলে বসছে, সুতরাং অ্যাটমসফিয়ারটা এমনভাবেই তৈরি হচ্ছে যেখানে মেন্টাল সেটটা এটাই যে স্পিরিট আসবে। তো ফার্স্ট থিং হচ্ছে মেন্টাল সেট, আর মেন্টাল সেটের থেকেও বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বিশ্বাস, দ্য ফার্ম বিলিভ দ্যাট ইট উইল ওয়ার্ক আউট অ্যান্ড ইট উইল হ্যাপেন, যে ঘোস্ট আসবে বা স্পিরিট আসবে। তো এই বিশ্বাসটা কিন্তু খুব স্ট্রং হওয়া দরকার, এবং যে মিডিয়াম হচ্ছে তার মধ্যে কিন্তু বিশ্বাসটা দ্বিগুণ, কারণ তাকে ধারণ করতে হচ্ছে সেই স্পিরিটটাকে, তার মধ্যে আসছে জিনিসটা। সুতরাং তার বিশ্বাসটা চরম পর্যায়ে, বিশ্বাসটা এরকম পর্যায়ে যে তার ব্রেনের মধ্যে যে ইনফরমেশনসগুলো রেকর্ডেড আছে সেই মৃত ব্যক্তিটির সম্বন্ধে, সেগুলোই কিন্তু আনকনসিয়াসলি থ্রু পেপার রাইট আপস যে আনসার্সগুলো আসছে সেগুলোর মাধ্যমে বেরিয়ে আসছে। জেনারেলি দেখা গেছে যে আমরা এরকম কোনো মানুষের প্ল্যানচেট করতে পারবো না যেই মানুষটা সম্বন্ধে আমাদের কোনো ইনফরমেশন নেই,
মানে একদম একজন অচেনা ব্যক্তির প্ল্যানচেট কিন্তু করা যায় না। এই জন্য যায় না কারণ তার সম্বন্ধে কোনো ইনফরমেশন যারা প্ল্যানচেট করছে বা যে মিডিয়াম হচ্ছে তাদের ব্রেনে সেই মানুষটির সম্বন্ধে, সেই আননোন পার্সনটির সম্বন্ধে কোনো ইনফরমেশন রেকর্ডেড নেই। সেই জন্যই কিন্তু যখন প্ল্যানচেট করা হয় সেক্ষেত্রে আইদার কোনো চেনা ব্যক্তির করা হয়, নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, কিংবা কোনো ফেমাস পার্সোনালিটির সম্বন্ধে করা হয় যার বিষয়ে কিন্তু আমরা অনেক কিছু জানি। তো এটা হচ্ছে মিডিয়ামকে কিভাবে এক্সপ্লেন করা হয়। এক্ষেত্রে আরেকটি কেসের কথা আমি বলবো যে কতটা আমাদের আনকনশিয়াস মাইন্ড স্ট্রং হতে পারে। যেহেতু আমি আপনাদেরকে এই মিডিয়ামের কথাটা বললাম, তো মিডিয়ামের বিশ্বাস যখন প্রচণ্ড স্ট্রং হয় সে কিন্তু আননোয়িংলি ওরকমভাবে বিহেভ করা শুরু করে বা ওই ধরনের আনসার্সগুলো তার হাতে চলে আসে, যদিও সেই সম্বন্ধে কিন্তু পুরোপুরি অ্যাওয়্যার থাকছে না। এটাকে আমরা বলি অল্টার্ড স্টেট অফ কনসিয়াসনেস, যখন সে অন্য একটা তার নিজস্ব কনসিয়াসনেস স্টেট থেকে বেরিয়ে গিয়ে অন্য একটা কনসিয়াস স্টেটে বিচরণ করছে। এই ক্ষেত্রে যেটা আপনাদের বলছিলাম সেটা হচ্ছে যে আমরা একটা কেস পেয়েছিলাম, সেটা হচ্ছে সিউডো প্রেগন্যান্সির কেস। এটা আমি অনেকের সাথে আগে শেয়ারও করেছি, আমার ক্লোজ কিছু মানুষদের সাথে, যে সিউডো প্রেগন্যান্সির একটা কেস হয়েছিল যেখানে দেখা গিয়েছিল যে সেই মেয়েটির মধ্যে প্রেগন্যান্সির সমস্ত সিমটমস ছিল ইনক্লুডিং দ্য ওম, কিন্তু শি ওয়াজ নট প্রেগনেন্ট। পরে যখন দেখা গেছিল যে তার মধ্যে কোনো ফিজিক্যাল প্রবলেম আছে কিনা বা তার পেটে কোনো টিউমার বা এরকম কিছু আছে কিনা, কোনো ফিজিক্যাল প্রবলেম কিন্তু পাওয়া যায়নি, কিন্তু দেয়ার ওয়াজ আ ওম অ্যান্ড অল দ্য আদার সিমটমস অফ প্রেগনেন্সি ওয়্যার ভেরি মাচ দেয়ার। এবার কথা হচ্ছে যে এটা কি করে পসিবল। এটা এই জন্য পসিবল হয়েছিল বিকজ শি রিয়েলি ওয়ান্টেড টু বি প্রেগনেন্ট। যখন তার কেস হিস্ট্রি নেওয়া হয়েছিল দেখা গেছিল যে বেশ কিছুবার শি ওয়ান্টেড টু বি আ মাদার, বাট সেটা হতে পারেনি। ডিফারেন্ট অ্যাক্সিডেন্টস হয়েছে যার জন্য মিসক্যারেজ হয়ে গেছে, এবং পরে এই মেয়েটিকে অত্যন্ত মেন্টাল প্রেশার ক্রিয়েট করা হয় যে তুমি মা হতে পারছো না, তার জন্য তুমি দায়ী, তোমার প্রবলেম আছে, এক্সেট্রা এক্সেট্রা। এবং সে মেয়েটি নিজেও মা হতে চাইছেন খুব ডেসপারেটলি। তো এই সমস্ত কিছু যখন তার আনকনশিয়াস মাইন্ডে কাজ করছে এবং সেই আনকনশিয়াস মোটিভ অফ ওয়ান্টিং টু বি আ মাদার এটা এতটাই স্ট্রং যে প্রেগনেন্সির সমস্ত সিমটমস কিন্তু তার মধ্যে ভিজিবল হয়েছিল। সো দিস ইজ কল্ড অ্যাজ সিউডো প্রেগনেন্সি, ফলস প্রেগনেন্সি, যেখানে সমস্ত সিমটমস ভিজিবল থাকলেও কিন্তু ইট ওয়াজ বায়োলজিক্যালি শি ওয়াজ নট প্রেগনেন্ট। তো এখান থেকে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের মাইন্ড কতটা স্ট্রং হতে পারে বা আনকনশিয়াস মাইন্ড আমাদের কতটা স্ট্রং হতে পারে। এতটা স্ট্রং হতে পারে যে আমাদের কনশিয়াস বিহেভিয়ারের মধ্যে কিন্তু এই জিনিসগুলো চলে আসে এবং সেটা আমরা আননোয়িংলি করে থাকি, আমরা বুঝতেও পারি না যে অ্যাকচুয়ালি আনকনশিয়াস মাইন্ডই কিন্তু আমাদেরকে চালনা করে। এই আনকনশিয়াস মাইন্ড কিভাবে এত ইম্পর্টেন্ট রোল প্লে করছে এই জিনিসটা আপনাদেরকে ডেমনস্ট্রেট করে দেখাবো, কিন্তু সেটার জন্য আপনাদেরকে নেক্সট এপিসোডটা দেখতে হবে। এর ঠিক পরের এপিসোডেই কিন্তু আমি এই জিনিসটা দেখাবো, আপনাদের সামনে করে দেখাবো। এবং জিনিসটা একটু ম্যাজিক্যাল লাগলেও ব্যাপারটা একদমই ম্যাজিক্যাল নয়, তারও একটা সাইকোলজিক্যাল এক্সপ্লেনেশন থাকবে যেটা আমি আপনাদের সামনে করে দেখাবো। তো সেটার জন্য আপনারা পরের এপিসোডটা দেখবেন। আশা করি এই এপিসোডটাও ভালো লাগলো আর পরের এপিসোডটাও ভালো লাগবে। আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। যদি কোনো প্রবলেম আপনারা এক্সপিরিয়েন্স করে থাকেন, কোনো ইমোশনাল প্রবলেম এক্সপিরিয়েন্স করে থাকেন, তাহলে প্লিজ আমাকে আমার মেল আইডি যেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে লিখে জানাবেন। আমি নিশ্চয়ই চেষ্টা করব তার সলিউশন দেওয়ার। আর ইনস্টাগ্রামেও মিতাস ওয়েলবিংয়ের চ্যানেলকে ফলো করতে পারেন। এছাড়া যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যদি প্রথমবার এই চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চারপাশের মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন, পজিটিভ থটসের মধ্যে থাকবেন। নমস্কার।